আজকে মানুষের প্রতি মানুষের যে ব্যবহার, অত্যাচার, নিপীড়ন, হাসিনার আমলে বিশেষ করে, তার উপরে একটা কমিশন হয়েছে, গুম কমিশন। এই গুম কমিশন তার রিপোর্ট দেয় সরকারের কাছে 14 ডিসেম্বর 2024, প্রথম ইনস্টলমেন্ট। দ্বিতীয়বার এই কোমর ভাঙা ইউনূস সরকারের কাছে গুম কমিশন রিপোর্ট দেয় 3রা জুন 2025। 8ই অক্টোবর এই মাসে দেখলাম, আমরা 8 তারিখে দেখলাম, পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম বেশ সক্রিয়ভাবে এই গুম কমিশনের রিপোর্ট ধরে যাদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের বিচারের একটা নিশ্চয়তা প্রদান করলেন। কতগুলো ঘটনা, এবং তার ভিতরে একটা তথ্য হচ্ছে 22শে অক্টোবর এই গুম খুনের সঙ্গে জড়িত সামরিক অফিসারদের আদালতে হাজির করা হবে। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার, মানে দেরিতে হলেও একটা ভালো কাজ করা উচিত, করলে সেটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। তা আমরা এই ইউনূস সরকারকে একটা ধন্যবাদ দিতেই পারি যে দেরিতে হলেও আপনাদের টনক লড়েছে, অনেক দেরিতে, অনেক অনেক দেরিতে। এই 14-15 মাসের ভিতরে আমি বহুবার বলেছি, কয়েক শত লোকের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, একটাকেও আপনি ফাঁসি দিতে পারেন নাই। ওসি প্রদীপও হয়তো এখনো মুক্ত বিহঙ্গ। সুতরাং সরকারের আইনের প্রতি কোনো শ্রদ্ধা আছে বলে আমি বিশ্বাস করি না। এটা কোমর ভাঙা সরকার। তবে কমিশনের রায় বের করে দিয়ে এখন মোটামুটি জনগণকে জানানো হচ্ছে। তবে এর পেছনে একটা প্রচ্ছন্ন রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে, সেখানে আমি আসছি। গুম নিয়ে রাজনীতি। এই যে পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি জামাতে ইসলামীর একজন সমর্থক বা সদস্য বলে পরিচিত, তার যে বক্তব্য আপনারা দেখেছেন, হয়তো ভিডিওটা ভাইরাল হয়েছে, খুব ভালো ভালো কথা বলেছেন যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এবং কদিন আগে আমরা আবার অ্যাডজুটেন্ট জেনারেল, আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল এর একটা বক্তব্য শুনলাম। তিনি বললেন যারা এই গুম খুনের সঙ্গে জড়িত তাদের নাম দিলেন, দিয়ে বললেন যে কতজন ইন সার্ভিস, কয়জন এলপিআর এ গেছেন, কয়জন রিটায়ার করেছেন, এবং একজন সার্ভিং মেজর জেনারেল কবির পালিয়ে গেছেন। এই বর্ণনাও দিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। পালিয়ে যাবার ব্যাপারটার সঙ্গে আমি মনে করি সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত, নইলে তাকে পালাতে যারা সাহায্য করলো তাদেরও বিচারের আওতায় আনা উচিত। তবে অযথাই কতগুলো বিতর্ক এসছে। তাজুল ইসলাম সাহেবের বক্তব্য দেখতে পাচ্ছি, তিনি বলছেন খুব তাড়াহুড়া করে এটা করতে হচ্ছে এই বিচার, কেননা পরবর্তী সরকার এগুলো করবে না। তো উনি পরবর্তী সরকার বলতে একটা সত্য কথা বলেই ফেলেছেন যে জামাতে ইসলামী নয়, বিএনপি আগামী সরকার গঠন করবে। আর এই গুম কমিশনের রিপোর্টে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে বিএনপির বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকেও গুম করে ভারতে আটকিয়ে রাখা হয়েছিল। এই যে কি বলবেন, প্রবঞ্চক, মহা গুজববাজ, অশ্লীল পিনাকি ভট্টাচার্য, যাকে চিহ্নিত করে বিএনপিকে ধ্বংস করার জন্য, মার দেওয়ার জন্য চিহ্নিত করে বলেছে বারবার যে এই সালাউদ্দিন কিন্তু ভারতের লোক, মোদি তাকে দেখেন কত বড় রাজপ্রাসাদে রাখছে, এবং সে রয়ের লোক। রয়ের লোক সেটা মোদি জানতে পারেন, মোদি জানবেন, পিনাকি ভট্টাচার্য জানলো কি করে? তিনিও কি রয়ের লোক? এবং তিনি এই গুজবটা রটালেন কেন সালাউদ্দিন সাহেব রয়ের লোক? যাই হোক, গুম কমিশনের রিপোর্ট এটা বেরিয়ে গেছে, তো হয়তোকার বিতর্কের কোনো অবকাশ নেই। বিএনপি সালাউদ্দিন একজন গুমের ভিকটিম, এটা এখন প্রমাণিত হয়ে গেল। তবে আমি আবার তাজুল ইসলাম সাহেব যে কথাগুলো বলেছেন বিচার দরকার, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। তবে শুধু সেনাবাহিনী বা নৌবাহিনী, বিমান বাহিনীর লোক নয়,
সিভিলিয়ান যারা যারা অন্যায় করেছে প্রত্যেকটা লোকের বিচার হতে হবে। যারা গুম খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত যতগুলো বিচারক ছিল হাসিনার আমলে, যেগুলো এখনো মরেনি, বেঁচে আছে, তাদের ধরতে হবে, বিচার করতে হবে। এবং সুষ্ঠু বিচার হলে এই বিচারকদের অনেকেরই ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। কিন্তু সুষ্ঠু বিচার যদি হয়, সেখানে প্রসিকিউটর যারা ছিল হাসিনার আমলে তাদেরকেও ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে। এই যে জাস্টিস নিজামুল হক, যে ওই যে স্কাইপ কেলেঙ্কারির হোতা, ব্রাসেলসে ডক্টর জিয়াউদ্দিন নামে বাংলাদেশি একজন জুরিস্টের সঙ্গে নিয়ে কথা বলেছিলেন, আপত্তিকর, মানে যে পুরো মামলাটা যে সাজানো, যে মামলায় যে ফাঁসি 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 চাই যারা লাফিয়েছিলেন, পিনাকি ভট্টাচার্য, সলিমুল্লাহ খান, তাদের সেই প্রহসনের বিচার কাণ্ডে যে বিচারক, তাদের বিচার করতে হবে। যা জামাত ইসলামের নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন, এবং যে সমস্ত সাংবাদিক, সাংঘাতিক লোকে বলে, সাংঘাতিকদের বিচার করতে হবে। নেতা মন্ত্রী সবাই দায়ী, হাসিনা পালের গোদা, তাকেও ধরতে হবে, তারও বিচার করতে হবে গুম এবং খুনের জন্য। এবং যেটা আমি টাইটেলে বলেছি, গুম কমিশন রিপোর্ট, ওয়াকার ও বিচার। ওয়াকারকে বিচারের ঊর্ধ্বে রাখা যাবে না। ওয়াকারুজ্জামান, তোমার জন্য আমার এখন করুণা হচ্ছে। এবং যারা যারা এখন গ্রেপ্তার হয়েছেন, 24-25 জন সেনাবাহিনীর অফিসার, তাদের জন্য করুণা হচ্ছে। ওয়াকার, এই যারা এখন অ্যালেজড ক্রিমিনাল, যাদের উপর এখন চার্জশিট তৈরি করা হচ্ছে, ওয়াকার তাদের বাঁচাবে না নিজে বেঁচে যাওয়ার জন্য। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল বিলো এবং 2-4 জন উপরের দিকের অফিসারও আছেন, তারাও কিন্তু ওয়াকারকে বাঁচাবে না। সবারই এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা, ত্রাহি মধুসূদন। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এদের বিচার করে ফাঁসি কাষ্ঠে ঝোলানো, বা ফায়ারিং স্কোয়াড বলেন, এদের বিচার কোথায় হবে, কিভাবে হবে? মিলিটারি কোর্ট মার্শাল করা হবে নাকি আইসিটি আদালতে? এখন মোটামুটি আইসিটি আদালতে সেনাবাহিনীর লোকদের বিচার হয়, এটাই করা হবে বলে আমি আশা করি। তবে তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হবে নাকি জেলখানায় রাখা হবে, সে সিদ্ধান্ত দেবে আদালত। তবে আমি অ্যাডজুটেন্ট জেনারেল সাহেবকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং তাদেরকে অলরেডি আমরা কাস্টাডিতে নিয়ে ক্যান্টনমেন্টে সাব জেল বানিয়ে তাদের রাখা হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ডিসাইড করবেন তারা কি ওখানেই থাকবেন নাকি তাদের সিভিলিয়ান এলাকাতে তাদেরকে কোনো জেলখানায় ভরা হবে। যাই হোক, তারা বন্দি, তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে বলে আমি মনে করি না। তবে ইউনূস সরকার এতদিন বসে থাকলেন কেন, এটার জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করা উচিত। এবং আমি আমার বক্তব্যে আজ মূলত গুম কমিশনের রিপোর্টটা নিয়ে আলোচনা করব, এবং সে আলোতেই আমি বলতে চাইব, আমি বলবো যে ওয়াকারুজ্জামান কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী। গুণের সঙ্গে না হলেও গুমের ব্যাপারে এনএসআই এবং ডিজিএফআই কে দায়ী করেছে গুম কমিশন রিপোর্ট। কিন্তু মাঠে রাস্তায় যে সেনাবাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, এই জন্য কিন্তু সেনাবাহিনী এবং বিমান বাহিনী এরা কিন্তু নিষ্কৃতি পাবে না, র্যাব নিষ্কৃতি পাবে না, তাদেরও বিচার করতে হবে। এই যে সমস্ত সাংবাদিকরা সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে, এই যে তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচার সুষ্ঠু মতো হয়েছে, এ সমস্ত যারা বলেছে, জাস্টিস এসকে সিনহা সহ, জাস্টিস সিনহা বড় বড় কথা বলছেন, এখন দেশপ্রেমিক সাজছেন, সেও কিন্তু পাকা চোর, অতিশয়, সে খুনের সহযোগী। সবগুলোরই বিচার করতে হবে। এবং আমি মনে করি প্রচলিত আইনে বিচার হলে একাধিক বিচারক, প্রসিকিউটর, সাংবাদিক, রাজনীতিক এবং জেনারেলদের ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। পুলিশের প্রধান মানে জেনারেল আজিজ বলেন, হাসিনার সহযোগী জেনারেল মঈন ইউ আহমদ থেকে শুরু করে
ওয়াকারুজ্জামান পর্যন্ত সবগুলোকেই ধরতে হবে, শফিউদ্দিনকে ধরতে হবে, ইকবাল করিম ভূঁইয়াকে ধরতে হবে, যারা যারা আজিজকে ধরতে হবে, সবচেয়ে বড় খুনি ডাকাত। এদের যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে এই বিচার একটা প্রহসনের রূপ নেবে। তবে বিচার নিয়ে যে রাজনীতি হচ্ছে, জামাত ইসলামী ক্রেডিট নিতে চাইছে, তারা মনে করছে এই ধরনের একটা বিচার করলে সেনাবাহিনীতে অসন্তোষ হবে, ফলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন হবে না। নির্বাচন সম্বন্ধে কিন্তু সালাউদ্দিন সাহেবও বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে আশঙ্কা করার আমাদের যথেষ্ট কারণ থাকতে পারে। তবে আমি আপনাদেরকে, যারা পড়েননি রিপোর্টের সারাংশ বানিয়েছেন বিবিসির সঞ্জনা চৌধুরী 15 ডিসেম্বর 2024 সালে গুম কমিশনের রিপোর্টের সারাংশ প্রকাশ করেছিল। সেই গুম কমিশনের রিপোর্টের যে সারাংশের যে টাইটেল বিবিসি করেছিল, লোমহর্ষক টাইটেলটা আমি পড়ছি, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা, গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র। প্রথমে বলছে ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা, গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র। যে রিপোর্টটা এসেছিল 14 ডিসেম্বর, 200 পৃষ্ঠার রিপোর্ট। যে রিপোর্টের উপর ডক্টর ইউনূস এতদিন বসেছিলেন, উনি যদি ডিসেম্বর 2024 সালে বিচার শুরু করতেন তাহলে মার্চ, বড় জোর 2025 সালের মার্চের ভেতরে উনি কয়েক শত লোককে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পারতেন। ডক্টর ইউনূস পারেননি। ওসি প্রদীপেরই ফাঁসি দিতে পারেন না, মুন্নি সাহাকেই ধরে রাখতে পারে না ইউনূসের পুলিশ। তারা এদের বিচার করবে, ওই সাহস ওনার নেই। উনি উনার নিজের আখের গোছান, উনি নিজ ছাড়া কিছু বোঝেন না। ডক্টর ইউনূস একজন নার্সিসিস্ট, প্রচন্ড রকম ভাবে আত্মপ্রেমী এবং আত্মগৌরবের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের কোটারির জন্য যা করা দরকার উনি তাই করবেন, তাই করেছেন। এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, এই যে লেইসেস যিনি পিস নোবেল প্রাইজের জন্য, শান্তির জন্য পুরস্কার পেলেন, সেই মহিলা মারিয়া মাসাদো, সে একজন ইসরায়েলের অন্ধ সমর্থক। ইসরায়েলকে বলেছে ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে এবং ভেনেজুয়েলাকে মার্শাল ল করতে চাচ্ছে, এবং সেই মহিলার নোবেল প্রাইজ পেয়েছেন, ট্রাম্পের বান্ধবী। তো এখন আমি আর ডক্টর ইউনূস সম্বন্ধে কিছু বলছি না, তবে শান্তিতে নোবেল পুরস্কার হেনরি কিসিঞ্জার পেয়েছেন, ইসরায়েলের সেই টেরোরিস্ট প্রধানমন্ত্রী ছিলেন মেনাহেম বেগিন পেয়েছেন, মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত, তিনি পেয়েছেন, হাসিনাও কিউতে দাঁড়িয়েছিল। তো এখন ওই যে নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল প্রাইজ হচ্ছে পুরোটাই রাজনৈতিক। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, মার্কিন সাম্রাজ্যবাদ, ওয়াশিংটন ডিসি নির্ধারণ করে এবং নরওয়ের সরকার সেইভাবেই সে অনুযায়ী পুরস্কার দেয়। তো যাই হোক, এই নোবেল বিজয়ী আমরা মহাপুরুষ, তিনি কিছু করবেন বলে আমি জানি না, মনে হয় না। তাজুল ইসলাম সাহেব ভবিষ্যতের সরকারের উপরে একটা অনাস্থা আনছেন, তার মানে বিএনপি যদি ক্ষমতায় যায় তারা গুম খুনের বিচার করবে না, এটা একটা মানে অনভিপ্রেত একটা বক্তব্য। তার মানে কি তিনি এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন উনি এখনই বিচার করে ফেলবেন শুধু সেনাবাহিনীর লোকদেরকে? তা তো হয় না, সবাইকে বিচার করতে হবে। যাই হোক, বিবিসির রিপোর্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। বিবিসি রিপোর্টে সঞ্জনা চৌধুরী বলছেন, সতর্কতা, এই প্রতিবেদনের কিছু বর্ণনা আপনার কাছে অস্বস্তিকর মনে হতে পারে। ঘটনা 1, সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে তার ঠোঁট অবশ করা ছাড়াই, অ্যানেস্থেসিয়া ছাড়াই সেলাই করে দেয়। হিটলার হয়তো ভাববে আমি তো এরকম করি নাই। ঘটনা 2, এক ব্যক্তিকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। ঘটনা 3,
এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করা হয়। হাসিনার কীর্তিকলাপের কিছু অংশ। নির্যাতনের ভয়াবহ এসব বর্ণনার খবর উঠে এসেছে গুম কমিশনের রিপোর্টে। শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন 14 ডিসেম্বর। ইউনূস সাহেব সেখানে বসে আছেন, মানে দাঁড়ালে হয়তো তার পশ্চাৎ দেশে গুম কমিশনের রিপোর্টটা চুপকে থাকবে, আঠার মতো হতে লেগে আছে। লক্ষ্য করবেন ওটা এখনো লেগে আছে কিনা রিপোর্টটা, রিপোর্টের উপর উনি বসেছিলেন। সেই প্রতিবেদনের কিছু অংশ গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুরো প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি, শুধুমাত্র প্রকাশযোগ্য অংশ দেয়া হয়েছে। সেখানে গুম ও নির্যাতনের চিত্র পাওয়া গেছে। কমিশনের তদন্ত ঘটনায় সম্পৃক্ত কর্মকর্তা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বয়ানে উঠে এসেছে গুম ও নির্যাতনের নানা রোমহর্ষক বর্ণনা। কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিপত্র হয়েছে। মানে প্রায় 1700 মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। তাদের অধিকাংশই কিন্তু বিএনপির, জামাতে ইসলামের কিন্তু খুব বেশি লোক নেই। কিন্তু জামাত প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন বিএনপি এদের বিচার করবে না। বিএনপি এই 1700 লোকের ভেতরে অন্তত 1000-এর উপরে হবে বিএনপি সমর্থক, ইলিয়াস আলী সহ। অভিযোগের বিশ্লেষণে দেখা গেছে 2016 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং 2024 সালে এখন পর্যন্ত মানে এই ডিসেম্বর 2024 পর্যন্ত 21টি অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগে তদন্ত অন্তত 4টি বৈশিষ্ট্য থাকায় এসব ঘটনাকে গুম হিসাবে সংজ্ঞায়িত করে কমিশন। সেগুলো হলো ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সাথে জড়িত থাকা, ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো। এই যে আয়না ঘর সহ বিভিন্ন জায়গায় আটকে রাখা হতো কুঠুরির ভিতরে, এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেয়া, মানে যাতে আটকে রাখা হয়েছিল ব্রিগেডিয়ার আজমি থেকে শুরু করে মারুফ জামান এবং অন্যান্য অনেককেই, তাদেরকে কোনো লিগ্যাল এইড দেওয়া হয়নি যে আদালতে নেওয়া হবে, আদালতে নেওয়া হয়নি। মানে সালাউদ্দিন সাহেব আমাকে বলেছেন অন্ধকার একটা কুঠুরির ভিতরে তাকে রাখা হয়েছিল, ওইখানে একটা ড্রেন ছিল, ওই ড্রেনের ভিতরে তাকে তার ওই মলমূত্র ত্যাগ করতে হতো। সেই ঘরে ফ্লোরের উপরেরই ঘুমাতেন এবং দরজার একটা ফুটা ছিল, ওই ফুটা দিয়ে তাকে সকাল বিকাল খাবার দেয়া হতো, তাকে বাইরে যেতে দেওয়া হতো না। এটা সালাউদ্দিন সাহেব আমাকে নিজে বলেছে। অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা ও মুক্তি, এই 5টি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে কাউকে গুম করার ক্ষেত্রে 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো। অনেক সময় প্রথমে কাউকে আটক করে নির্যাতন করে অন্যদের নাম আদায় করা হতো, এরপর তাদেরও ধরে এনে নির্যাতন করা হতো, পরে এদের সবাইকে গুম করা হতো। গুম মানে হত্যা করা হতো। এছাড়া রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা নেতার সরাসরি নির্দেশেও গুম ও নির্যাতন করা হতো। ওকে ধরে নিয়ে আয়, অমুক আওয়ামী নেতা, অমুক মন্ত্রী, হাসিনা সহ অর্ডার ফরমায়েশ করতেন। রেস্টুরেন্টে গিয়ে যেরকম বলছেন আমি চা খাবো, মিষ্টি খাবো, কাটলেট খাবো, নিয়ে আসো এখানে, ওই ধরনের আদেশ দিয়ে দিয়ে তারা অর্ডার দিয়ে মানুষ হত্যা করেছে হাসিনা এবং তার সহযোগী মন্ত্রীবৃন্দ। উদাহরণ হিসাবে নারায়ণগঞ্জের 7 খুন মামলার সময় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদের স্বীকারোক্তির কথা তুলে ধরা হয়েছে। এই তারেক সাইদ মোহাম্মদকে আওয়ামী কুখ্যাত মন্ত্রী মায়ার জামাতা। সে এখনো বোধহয় ওই মেডিকেল পিজি হাসপাতালে, সরওয়ার্দী হাসপাতালের এয়ার কন্ডিশন রুমের ভেতরে রোগী হিসাবে চিকিৎসাধীন।
তার ফাঁসি হওয়া উচিত ছিল আজ থেকে 15 বছর আগে। ইউনূসের আমলে তার ফাঁসি হয়েছে এই ধরনের কোনো খবর আমি পাইনি। আমি কি বিনা কারণেই ইউনূস সরকারকে কোমর ভাঙা সরকার বলি? কারণ আছে। যাই হোক, আপনারাই বিচারের মালিক। গুমের ক্ষেত্রে ভিকটিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তির সহায়তা নেওয়া হতো বলে উল্লেখ করা হয়েছে। মোবাইল দিয়ে ট্র্যাক করা হতো কে কোথায় থাকে। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার এনএমসি এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টার মোবাইল নজরদারি পরিচালনা করেছে বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। তার মানে শুধু এই সেনাপতিদের, পুলিশ অফিসারদের বিচার করলে হবে না। ডিজিএফআই তো ছিলই, ন্যাশনাল মনিটরিং সেন্টার যারা পরিচালনা করত এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি মোবাইল নজরদারি করত। তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কেন হয়নি এটাও কিন্তু প্রশ্ন। এরপর টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করা হতো। অপহরণকারীরা নিজেদের প্রশাসনের লোক বা আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে তদন্তে দেখতে পেয়েছে কমিশন। তারা সাদা ড্রেসে তারা যেত। সালাউদ্দিন সাহেবকে কোনো ইউনিফর্মধারী ব্যক্তি গ্রেপ্তার করেনি। সাধারণত সাদা পোশাকে ভুক্তভোগীদের তুলে নেওয়া হতো এবং নিজেদের পরিচয় গোপন করার জন্য এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। উদাহরণস্বরূপ পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে নিজেদের র্যাব বলে দাবি করত, বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিজেদের ডিজিএফআই হিসেবে পরিচয় দিত। মানে কত রকম জালিয়াতি। প্রতিবেদনে বলা হয় অপহরণের ঘটনা ঘটতো সাধারণত রাতের বেলা। ভিকটিমের বাড়ি বা রাস্তা থেকে তাদেরকে জোরপূর্বক হায়েস ধরনের বড় গাড়িতে তুলে নেওয়া হতো, টয়োটা হায়াস। গাড়িতে তোলার পরপরই ভিকটিমদের চোখ বাঁধা হতো এবং হাত কড়া পরানো হতো। অপহরণের পুরো ঘটনাটি এতই দ্রুত ঘটতো যে আশেপাশে থাকা মানুষ বুঝতেও পারতো না যে কে কে কাউকে অপহরণ করা হয়েছে। আটক ও নির্যাতন। আটক করার পরে ভুক্তভোগীদের সাধারণত গোপন অন্ধকার কক্ষে রাখা হতো এবং সেখানে ওদের উপর নানা ধরনের নির্যাতন চালাতে হতো বলে অভিযোগ করেছে কমিশন। আটকের সময়কাল কখনো 48 ঘন্টা থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত হতো বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকার মাধ্যমে কমিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন 8টি গোপন কারাগারের সন্ধানের কথা বলেছেন, যেগুলো ডিজিএফআই, র্যাব, কাউন্টার টেররিজম এন্ড ন্যাশনাল ক্রাইম পরিচালনা করত। কমিশন ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেছে, যেখানে লিস্টই দিয়েছে কোথায় কোথায় তাদের রাখা হতো। কমিশনের তদন্তে বলা হয়েছে কিছু কারাগার এখনো অক্ষত রয়েছে, অনেকগুলো ধ্বংস করা হয়েছে। ওয়াকারুজ্জামান যখন সেনাপতি, এই সরকার আসার পরে আপনারা জানেন আয়না ঘরের অনেকগুলো ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, দেয়াল তুলে ওগুলো আড়াল করা হয়েছে এবং সেখানে কিন্তু ওই বিল্ডিং এর প্ল্যান দেখে বোঝা যাচ্ছে 10-12 ফুট জায়গা ওই যেখানে আয়না ঘরের ঘরগুলো ছিল সেগুলোকে দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ দেখতে না পারে ওই ধরনের আয়না ঘর নামে কোনো কিছু ছিল কিনা। এজন্য কি আপনারা মনে করেন না ওয়াকারুজ্জামানের মৃত্যুদণ্ড তার একটা পাওনা, ওভারডিউ হয়ে আছে? এই কারাগারগুলোকে অক্ষত ধ্বংস করলো কেন, এটাই প্রশ্ন। মানে এভিডেন্স মুছে ফেলছেন, যেখানে আপনার হাতের ছাপ পড়েছে, ফিঙ্গারপ্রিন্ট পড়েছে, ওটা কাপড় দিয়ে মুছে ফেলছেন, এটা তো অপরাধ। সুতরাং ওয়াকারুজ্জামান অপরাধী, এতে যাদের সন্দেহ আছে তাদের মস্তিষ্কের কি অবস্থা সে সম্পর্কে আমার সন্দেহ রয়েছে। তারা মনে করেন ওয়াকারুজ্জামান একজন হিরো। এই যে বিএনপি নেত্রী, উনি বলছেন ওয়াকারুজ্জামান দেশটাকে বাঁচিয়ে দিয়েছে। রুমিন ফারহানা, আমার ঘৃণা হয়, লজ্জা হয়, কি ধরনের একজন শিক্ষিত লোকের মুখ থেকে এ ধরনের কথা বের হয় যে ওয়াকারুজ্জামান দেশটাকে রক্ষা করে দিয়েছে।
আটক অবস্থায় ভুক্তভোগীদের উপর নানাবিধ শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা উঠে এসেছে। কিছু নির্যাতনের ধরন ছিল অত্যন্ত ভয়াবহ, যেমন পেটানো ও বৈদ্যুতিক শক দেয়া। সাধারণত র্যাব ও ডিজিএফআই এর বিভিন্ন স্থাপনায় এসব নির্যাতনের সব বন্দোবস্ত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়। বিশেষ করে তবে সেনাবাহিনীর পরিচালিত বন্দিশালার নির্যাতনের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহৃত হতো, যার মধ্যে ছিল সাউন্ড প্রুফ কক্ষ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ডিজাইন করা বিভিন্ন যন্ত্র। এগুলো কি গর্হিত অপরাধ নয়? শুধু জেনারেলরা দায়ী? কোর্টে বিচার হলে তখন আরো অনেকেরই নাম সেখানে চলে আসবে বলে আমি আশা করি। কমিশন দুটি নির্যাতনের উদাহরণ দিয়েছে। 2020 সালে ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই তার ঠোঁট সেলাই করে দেয়। চিন্তা করতে পারেন, আপনার এই ঠোঁটের ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে সুই ঢুকিয়ে সেলাই করে দিলে যেন কথা বলতে না পারে। অনেক ভুক্তভোগীর উপর নানা শারীরিক নির্যাতন চালানো হয়, বিশেষ করে তার কানে ও যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া হতো। গুমের শিকারদের বেশিরভাগ সময় হয় মেরে ফেলা হতো, না হলে অপরাধী হিসাবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো। আবার অনেক ভিকটিমদের কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেয়া হতো। হত্যাও নিশ্চিহ্ন করা। গুমের শিকার অনেকেই হত্যার শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটানো হতো। এই যে মেজর জেনারেল জিয়াউল হাসান, সে নাকি নিজে ওই লোকজনকে হত্যা করে গুলি করে মারতো এবং যমুনা সেতুর উপর থেকে সে ওগুলো বালির বস্তা বেঁধে তাদেরকে নদীতে ডুবিয়ে দিত। এই জিয়াউল হাসান সে নিজে নাকি, সে তখন ব্রিগেডিয়ার ছিল, নিজে সোৎসাহে সে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করত। এই সমস্ত প্যাথোলজিক্যাল যারা ক্রিমিনাল, তাদের বিচার করা উচিত, ফাঁসি তাদের ন্যূনতম শাস্তি। এক সাক্ষীর বরাতে কমিশন জানিয়েছেন, র্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে দুজন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয়েছে। মানে ভিকটিমদেরকে ধরে এনে টর্চার করার পরে তাদেরকে ভিডিওতে যে হত্যাকাণ্ডের ভিডিও রয়েছে সেটা দেখানো হতো, বলা হতো দেখ তোর এই অবস্থা হবে, যা কিছু সত্য কথাবার্তা যা জানতে চাই সেগুলো বল। এক সেনা সদস্য যিনি র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন, তার বরাতে গুম কমিশন জানিয়েছে যে এক ভুক্তভোগী নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, তাকে উদ্ধারের পর সেখানে গুলি করা হয়। আরেকটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক সেনা সদস্য জানান, তাকে একটি লাশ নিয়ে ঢাকার রেল লাইনের উপরে রেখে ট্রেনের অপেক্ষা করতে বলা হয়, যেন ট্রেনে চাপায় লাশটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এমনকি আরেক ভুক্তভোগীকে সড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হলেও গাড়িটি পাশ কেটে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। গুমের ঘটনাগুলো বিভিন্ন বাহিনী ও আলাদাভাবে সুসংগঠিত উপায়ে পরিচালনা করত বলে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। এ বর্ণনা শেষ করা যাবে না, আমি পুরোটা পড়ছি না, তবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে গুম কমিশনের রিপোর্টে যা আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা বিচার করি, তাহলে এই যে পাবলিক প্রসিকিউটর থেকে শুরু করে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি অফিসার, বিচারক, সাংবাদিক, সবগুলোরই ফাঁসির ব্যবস্থা করা যেতে পারে যদি সদিচ্ছা থাকে। শুধু আওয়ামী লীগকে দোষ দেয়া, অমুককে বিএনপিকে দোষ দেয়া, এটা কোনো কাজের কাজ না। তাজুল ইসলাম সাহেব যেটা বলেছেন, আপাত দৃষ্টি মনে হয় উনি খুব সচেষ্ট, গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী বিচার করবেন, কিন্তু তাড়াহুড়া করছেন কেন? বলছেন বিএনপি করবে না, জামাত ইসলামী গেলে করবে। বিএনপি তো সবচেয়ে বড় ভিকটিম। এখানে সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসাবে বলা হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। মানে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল পুলিশ বা আর্মির লোক, যারা এই র্যাবের এবং এই সমস্ত হত্যাকাণ্ডের কাজ তারা করত। তার দাবি, মুক্তির সময় তাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই রাজনীতি থেকে বিরত থাকতে হবে এবং দেশ ত্যাগ করতে হবে। এই ছিল হাসিনার নির্দেশ। তা আমি আর বড় রিপোর্টটা পড়ছি না, আপনার বিবিসির থেকে পড়তে পারেন, পড়লে দেখবেন আপনার গা শিউরে উঠবে। এই প্রতিবেদনটা এই জন্য শোনালাম, যাতে করে যারা এখন বন্দিশালায় রয়েছেন, সামরিক বাহিনীর লোকজন সহ যারা এখনো বন্দী হননি, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। সেজন্য আমি মনে করি অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচনের পরে